ইন্ডো ইসলামিক আর্কিটেকচারের ব্যবহার দেখতে পাওয়া যায়। লালকেল্লার বিভিন্ন মহলে এয়ার কন্ডিশনারের কাজ করত এই নাহারে বাহিস্ত। কিছু কিন্ডার জামা কাপড় খুলে দেওয়া অ্যান্ড আরো বিশ্রী রকমের বাজে কাজকর্ম করার চেষ্টা করছিল। মোটামুটি এই দিল্লির এই দিকটাতে, ওল্ড দিল্লির দিকে তোমাদের যে অটো আর এই টোটোর মধ্যে টোটোর ভাড়া একটু কম পড়বে, ঠিক আছে? আর এরা আবার শুধুমাত্র লালকেল্লা, চাঁদনি চক এই জায়গাটা শুধুমাত্র ঘোরাফেরা করে। এরা কিন্তু তোমাকে নিয়ে কুতুব মিনার যাবে না। কুতুব মিনার যাওয়ার জন্য আমরা কথা বলেছিলাম অটোতে, সেখানে ভাড়া অনেক বেশি বলছিল, অ্যারাউন্ড 1500 বলছিল। আমরা দরদাম করে 800-1000 গেছিলো, তার বেশি যাইনি। তবে টোটোগুলো ওদিকে যাবে না। তোমাকে যদি কুতুব মিনার, লোটাস টেম্পল যেতে হয় তখন তোমাকে অটো করতে হবে। বাট লালকেল্লার জন্য শর্টে কম টাকা নেবে বাবা এই টোটোগুলো। নিউ দিল্লি স্টেশন থেকে রেড ফোর্ট বা লালকেল্লার দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। লালকেল্লা যদি আপনারা মেট্রোতে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ভায়োলেট লাইনের মেট্রো ধরতে হবে। তবে রেল স্টেশন অথবা পাহাড়গঞ্জের মেন বাজার থেকে লালকেল্লা যাওয়ার সব থেকে ভালো উপায় হলো টোটো অথবা অটো। তাতে আপনার ভাড়া ওই 100 থেকে 120 টাকার মধ্যে পড়বে, যেটা মেট্রোর থেকে অনেকটাই কম। আর মেট্রোর জন্য যে হাঁটাহাঁটিটা করতে হয় সেই হাঁটাহাঁটির এখানে প্রয়োজন পড়বে না। আপনাকে লালকেল্লার একদম মেন গেটে গিয়ে টোটো নামাতে পারবে। সকাল থেকে ব্রেকফাস্টটা ঠিক করে না করার জন্য লালকেল্লার সামনে এসে আমরা কারি চাওয়াল আর ছোলা বাটোরা খেলাম। প্রিয়াঙ্কা খাচ্ছে কারি চাওয়াল। হাউ ইজ ইট ম্যাডাম? কি রিঅ্যাকশন ভাই? ভাত পেয়েছি ভাই, ভাত। সেই ভাত পেয়ে মেয়ে খুশি হয়ে গেছে রে। ওকে, তো একটা প্রবলেম হয়েছে আমাদের। প্রবলেমটা হচ্ছে আমাদেরকে টোটোওয়ালা লালকেল্লার ঠিক সামনে নামিয়ে দিয়েছে আমাদের। হ্যাঁ, তো বাট ওটা একটা ভুল হয়েছে। এটা হচ্ছে আমাদের সামনে নামাটা উচিত হয়নি, কারণ সামনে থেকে কোনো রকম এন্ট্রি নেই, ঠিক আছে? তো আমাদের এন্ট্রি নিতে গেলে এখন যেতে হবে গেট নাম্বার 2-এর দিকে। আর গেট নাম্বার 2টা হচ্ছে ওই ঠিক রেড ফোর্টটা সামনে থাকলে ডান দিকে যে রাস্তাটা, এইদিকে সোজা মোটামুটি আমাদের এখন হাঁটতে হচ্ছে। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম লালকেল্লা, আমার মনে আছে আমরা নেমেছিলাম ঠিক ওই এন্ডে নেমেছিলাম। ওই এন্ডে নেমে ওখানে টিকিট কেটে আমরা এই রাস্তাতে এসেছিলাম হেঁটে হেঁটে, মনে আছে আমার। ওইখানটা থেকে ঠিক হেঁটে হেঁটে আসতে হবে। আমি রাস্তাটা মনে আছে আমার, সবাই হাসছে হেঁটে হেঁটে। আর আমাদেরকে নামিয়ে দিয়েছিল ওই লালকেল্লার মুখের কাছে নামিয়ে দিয়েছিল। তো যাচ্ছি আমরা 2 নম্বর গেটের দিকে লালকেল্লা দেখতে। আমরা লালকেল্লার সামনে চলে এসেছি এখন। লালকেল্লার সামনে এসে টিকিটের কাউন্টার আছে, এই যে এখানে টিকিট ঘর আছে। আর দুটো জিনিস এখানে বলার আছে। টিকিট ঘরে আমরা চাইলে টিকিট কাটতে পারি। সেখানে ইন্ডিয়ান লেডিস, ফরেন ট্যুরিস্ট, নর্মাল মানে আদার্স দিব্যাঙ্গ যারা আর কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, সবার জন্য আলাদা আলাদা কাউন্টার আছে। বাট দ্য প্রবলেম হচ্ছে এইখানে কাটলে টিকিটের প্রাইসটা একটু বেশি, রাদার দেন যদি এখান থেকে যদি অনলাইনে টিকিট কাটে, স্ক্যান অ্যান্ড পে করে এখান থেকে জাস্ট কিছু প্রসিডিওর আছে, নাম, মোবাইল নাম্বার, ন্যাশনালিটি সব কিছু আপনাকে প্রসেস করে এগোলে এখানে টিকিটের রেটটা একটু কম পড়ছে। সেই রেটটা কতটা পড়ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই সেই রেড ফোর্ট, এই যে সামনে দেখা যাচ্ছে। অনলি মনুমেন্ট যদি শুধু ঘুরতে চান, মানে জাস্ট বাইরে ঘুরতে পারবেন, তাহলে সেটা 50 টাকা লাগবে। আর উইথ মিউজিয়াম ঘুরলে সেটা 80 টাকা, যেটা যদি ওখান থেকে ক্যাশে কিনি। বাট সেটাই কার্ডে কিনলে 35 and 56 হয়ে যাচ্ছে, 80 থেকে 56। আর ফরেনারদের জন্য অবভিয়াসলি রেটটা মানে অনেকটাই বেশি, বাট এটা কেন বেশি সেটা আমার জানা নেই। অ্যান্ড চলো এবার আমরা আগে দেখবো এগিয়ে, ঠিক আছে? ওকে গাইস, তো এখন রেড ফোর্টের ভেতরে আমরা হাঁটছি। টিকিট নেওয়া হয়ে গেছে, যেটা দেখালাম। টিকিটের প্রাইস 56 করে নিয়েছে। আমরা মিউজিয়ামে টিকিটের সমেত কেটেছি। এখনও হাতে আমাদের টাইম আছে অনেক। আজকে পুরো টাইমটা ওখানেই কাটাবো প্ল্যান আছে, আর অন্যটা যাচ্ছি না। আজকের ওয়েদারটা খুব ভালো, প্রথম কথা বলে রাখি। আকাশ পুরো নীল, অ্যান্ড তার মাঝখানে রেড ফোর্ট জাস্ট অসাধারণ লাগে। একবার জাস্ট এটা জাস্ট এন্ট্রিটা, মানে আমরা রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি। এটা এবার মেন ইন্ডিকেটর ঢুকবো, এই সেই রেড ফোর্ট। জাস্ট ওয়েদারটা কি সুন্দর দেখো, আকাশ নীল। হ্যাঁ, আমরা সবাই এই যে মিসেস, কেমন লাগছে মোটা বল? দারুণ দারুণ। ও 254 একর জমির ওপর 2.41 কিলোমিটারের প্রাচীর দিয়ে ঘেরা এই লালকেল্লা।
1947 সালে দেশ স্বাধীনের সময় পণ্ডিত জওহরলাল নেহেরু এখান থেকেই তার স্বাধীনতা স্পিচ দিয়েছিলেন। তারপর থেকে প্রত্যেক বছর স্বাধীনতা দিবসে আমাদের প্রধানমন্ত্রী এখান থেকেই দেশের উদ্দেশ্যে তার ঘোষণা, তার কথা বলেন। সিকিউরিটি চেক ইন করার পর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম লালকেল্লার মেন গেটের দিকে। লালকেল্লার মেন দুটো গেট, লাহোরি গেট যেটা দিয়ে আমরা প্রবেশ করলাম, আর একটা হচ্ছে দিল্লি গেট। লাহোর শহরের দিকে মুখ করে থাকার জন্য এই গেটের নাম লাহোরি গেট, আর দিল্লি গেটের নামকরণ সেই গেটটা দিল্লি শহরের দিকে মুখ করে আছে বলে। লাহোরি গেট দিয়ে এন্ট্রি নেবার পর আমরা একটা মার্কেটে এসে উপস্থিত হলাম। এই জায়গাটার নাম হলো চাট্টা চক। চাট্টা চকের দুপাশারই অনেক বিভিন্ন রকম আইটেমের বাজার বসেছে। এই বাজার মূলত শাহজাহান তার দুই মেয়ে রোশনারা এবং জাহানারার নামে সেই সময় বসাতো, যেখানে সাধারণত মেয়েদের বিভিন্ন রকমের জিনিসপত্র, হিরে, গয়না, হাতের কাজের কাজকর্ম এ সমস্ত কিছু পাওয়া যেত। এখানে শুধুমাত্র মেয়েদেরই অ্যালাউ ছিল, ছেলেরা এই মার্কেটে তখন ঢুকতে পারতো না। বর্তমানে এখানে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সেগুলো লোকাল মার্কেটেও দিল্লির আপনি পেয়ে যাবেন। এখানকার জিনিসপত্রের দাম যথেষ্ট হাই, তবে হ্যাঁ কিছু অ্যান্টিক জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল, জিনিসপত্রের দাম আর জিজ্ঞেস করা হয়নি। চাট্টা চক পেরিয়ে এসে যে ইমারতের সামনে আমরা দাঁড়ালাম তার নাম হচ্ছে নহবত খানা বা ওয়েলকাম গেট। মোগলদের আমলে এই মহলে নহবত বসতো, বাদ্যযন্ত্র বাজানো হতো রবিবার দিন, যেদিন শাহজাহানের জন্মবার ছিল। নহবত খানার দেওয়াল, সিলিং এ কারুকার্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। একটা সময়ে এই সমস্ত কারুকার্যের ওপরে সোনার কাজ করা থাকতো, যেখানে রোদের আলো পড়লে চারদিক চিকমিক করতো। কিন্তু ব্রিটিশদের কৃপায় আজ আর সেসব কিছু নেই। এমনকি এই রাস্তাগুলো মার্বেলে ঢাকা ছিল একটা সময়, কিন্তু সেসব আর নেই। সামনের যে লাল ইমারত দেখতে পাওয়া যাচ্ছে সেটার নাম হলো দিওয়ানি আম, যেটাকে বর্তমান সময় কোর্টের সাথে আমরা সমতুল্য ধরতে পারি। এখানে সম্রাট বসে সাধারণ মানুষ, আম জনতার বিভিন্ন রকমের সমস্যা শুনতেন এবং তার বিচার করতেন। এই সেই রাজার সিংহাসন, এই সেই দরবার যেটা একসময় মার্বেল পাথরে পুরো মোড়া ছিল, কিন্তু ব্রিটিশরা এসে সে সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে চলে গেছে। এখন আর তার সেই রূপ নেই ঠিক কথাই, কিন্তু রয়ে গেছে তার সেই সমস্ত নিদর্শন যেগুলো দেখে চোখ জুড়িয়ে যাবে। দিওয়ানি আম থেকে বেরিয়ে আসার পর আমরা এসে উপস্থিত হলাম যে বাগানে, তার নাম হলো হায়াত বাক্স। এই বাগানেরই এক ধার বরাবর বিভিন্ন নামের মহল, রং মহল, মুমতাজ মহল, এই সব কিছু রয়েছে। মমতাজ মহল আগে মিউজিয়াম ছিল, সম্রাটের ব্যবহার করা চেয়ার, বাসনপত্র সমস্ত কিছু এখানে রাখা থাকতো। ব্রিটিশরা এসে এই মহলটাকে নষ্ট করে দেয়, এটাকে জেল বানিয়ে দিয়েছিল। মার্বেলের যে ফ্লোর ছিল সেটাকেও নষ্ট করে দেয়। এই মহলের যে ভেতরে বিভিন্ন মানিকের, যে সোনার পাথরের যে কারুকার্য, সে সমস্ত কিছু ব্রিটিশরা নষ্ট করে দেয়। নাহার ই বহিস মানে স্বর্গ থেকে নেমে আসা জলধারা। পুরো বাগান জুড়ে এই ক্যানাল লালকেল্লার মধ্যে এয়ার কন্ডিশনারের কাজ করতো সে সময়। যমুনা নদীর জল তুলে এনে এই ক্যানাল দিয়ে পুরো বাগানে ছড়িয়ে ফেলা হতো। মুঘল সাম্রাজ্যের সব থেকে সুন্দর মহল ছিল রংমহল, যে মহলের ভেতরের কারুকার্য, ফ্লোরের রঙের কাজ দেখার মতো ছিল। কিন্তু পরবর্তীকালে ব্রিটিশরা এই জায়গাটাকে মেস বানিয়ে দিয়েছিল ব্রিটিশ সেনাবাহিনীর, যার জন্য ভেতরের দেওয়াল এর কালো হয়ে যায়। ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে শীষ মহল, যার ভেতরের দেওয়ালে ছোট ছোট বিভিন্ন রঙের কাঁচের কারুকার্য করা থাকতো, যেগুলোর লাইট পড়লে যার রূপ অন্যরকম হতো। মহলের ভেতরের দেওয়ালের বিভিন্ন কারুকার্যতে ইন্ডো ইসলামিক আর্কিটেকচারের ব্যবহার দেখতে পাওয়া যায়। ব্রিটিশরা এই সমস্ত কারুকার্যকে অনেক নষ্ট করেছে। মার্বেলের ফ্লোর, সোনার বাঁধানো কারুকার্য, অনেক কিছু তারা নিয়ে চলে গেছে, নষ্ট করে দিয়ে গেছে। এটা হলো দিওয়ানি খাস, যেটা বর্তমান সময়ের পার্লামেন্টের মতো বলা যেতে পারে। সম্রাট তার নিজের মন্ত্রিসভার মন্ত্রীদেরকে নিয়ে এখানে সভা করতেন। এই মহলগুলো ছাড়াও এখানে রয়েছে মতি মসজিদ এবং হামাম। হামাম হলো স্নানাগার, যেখানে গোলাপ জল, গরম জলের বিভিন্ন রকমের ব্যবস্থা ছিল স্নান করার জন্য। আর একটা হচ্ছে মতি মসজিদ, যেটা ঔরঙ্গজেব বানিয়েছিলেন। এটা হলো নাহার ই বহিস্তের উৎসস্থল, যার নাম হচ্ছে শাহ বুর্জ।
যমুনা নদী থেকে জল তুলে আনার পর এই শাহবুর্জের থেকে নাহার-ই-বহিস্তের ক্যানাল হয়ে পুরো লালকেল্লার বাগানে বয়ে যেত। লালকেল্লার বিভিন্ন মহলে এয়ার কন্ডিশনারের কাজ করত এই নাহার-ই-বহিস্ত। এখান থেকে জল বেরিয়ে এই ক্যানাল বয়ে আগে এগিয়ে যেত এবং হীরামহলের পাশ দিয়ে বেরিয়ে এই পুরো বাগান জুড়ে ছড়িয়ে পড়তো জল। মুঘলদের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর এই লাল মহল তৈরি করেছিলেন, যেটাকে জাফর মহল বা জলমহল বলা হয়। সম্রাট বাহাদুর শাহ কবিতার খুব প্রেমিক ছিলেন, কবিতা লেখার খুব প্রেমিক ছিলেন। তো তিনি তার ভালো সময় কাটাতেন এই মহলে এসে। জাফর মহলের দুদিকে দুটো মহল রয়েছে, একটা শ্রাবণ এবং একটা ভাদো মহল। এই দুটো মহল থেকে জল ছাড়া হতো, যেটা ফোয়ারার মতো এই লম্বা রাস্তাতে ছড়িয়ে পড়ত। লালকেল্লার এই ভেতরের ইমারত মহলগুলো ঘুরতে ঘুরতেই আমাদের সময় প্রায় শেষের দিকে। সেই জন্য মিউজিয়ামের টিকিট কাটা সত্ত্বেও আমরা মিউজিয়াম ঘুরে দেখতে পারিনি। কিন্তু এই যে আপনারা ফুটেজগুলো দেখছেন, এগুলো আমার লাস্ট ভিজিট ছিল লালকেল্লাতে। সেবারে এসে আমি লালকেল্লার এই একটা মিউজিয়ামে ঘুরেছিলাম, যেটাতে আমরা জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ড নিয়ে কিছু তথ্য দেখতে পাই। এরকম আরো অনেক মিউজিয়াম রয়েছে লালকেল্লাতে, তবে সেগুলো ভালোভাবে ঘুরে দেখার জন্য আপনাকে হাতে বেশ ভালো মতো সময় নিয়ে আসতে হবে। ওকে, তো এখন আমরা দিল্লির রাস্তাতে, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। লালকেল্লা থেকে বেরিয়ে আমরা একটা অটো করেছিলাম, অটোতে করে প্ল্যান ছিল অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফুড সারভানা ভবনে খাবার, কনট প্লেসে যেটা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সময়টাতে কনট সারভানা ভবনে যে লেভেলের ভিড় ছিল, তাতে আমাদের খেতে মানে প্রায় 1 ঘন্টা লেগে যেত, আর হাতে আমাদের সময় একদম নেই। অলরেডি এখন 3টে বাজছে, অলরেডি 3টে বাজছে, আর আমাদের এখন এখান থেকে যেতে হবে হোটেলে, হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে যেতে হবে স্টেশনে। 5টা 15 ট্রেন আছে। তো যার জন্য আমাদের ওই সারভানা ভবনের প্ল্যানটা ক্যান্সেল করে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে স্টেশনে যাব, সেখানে দেখি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। খাওয়া দাওয়া করে আমরা দেন আমাদের ট্রেনে উঠবো। একটা বাজে এক্সপিরিয়েন্স ঘটনা শেয়ার করছি, যেটা খুবই খারাপ লাগলো অ্যাটলিস্ট দিল্লিতে এসে। যেটা হচ্ছে আমাদের অটো একটা সিগন্যালে দাঁড়িয়ে ছিল, রেড সিগন্যালে, অ্যান্ড সেখানে কিছু কিন্ডার যারা আর কি বিভিন্ন রকম সিগন্যালে এসে মানে ওই টাকা পয়সা আদায় করে, যে কাজগুলো বেসিক্যালি করে সবাই জানেন। তো তারা এসে খুব বাজেভাবে উৎপাত করলো। মানে আমাদের আমাদের হাতে 100 টাকার নোট জাস্ট দেখে নিয়েছে বলে সেই 100 টাকাই দিতে হবে, তা না হলে তারা তাদের জামা কাপড় খুলে দেওয়া অ্যান্ড আরও বিশ্রী রকমের বাজে কাজকর্ম করার চেষ্টা করছিল। তো রীতিমতো অটো আটকে দিয়ে সবার মাঝখানে একটা খুব এম্বারেস সিচুয়েশন সৃষ্টি করেছিল। হ্যাঁ, তো আমি জানি না এগুলো কাদের কাছে কীরকম কী এফেক্ট করে, কারা ব্যাপারটা কীভাবে নেয়, কিন্তু এগুলো খুব খারাপ। বা সেই মানুষগুলোরও কিন্তু যারা অ্যাকচুয়ালি ওই কিন্নর গোষ্ঠী থেকে যারা আসছে তাদের জন্য এটা একটা খারাপ জিনিস। আর আমাদের মতো ট্যুরিস্ট যারা দিল্লিতে ঘুরতে আসছি বা যে কোনো জায়গায় যাচ্ছি, তাদের কাছে কিন্তু এটা খুব বাজে একটা ব্যাপার, তাই না? অ্যাটলিস্ট আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে ঘুরতে বেরোবো, এরকম কিছু হয়ে গেলে। আর সেখানে এমন কি ব্যাপার হচ্ছে, আপনি যদি তাদের সাথে বেশি কথা বলেন যে না এটা নিন এটা নিন, তারা শুনছেও না, উল্টে নোংরা ভাষায় কথাবার্তা বলা, নোংরা কাজকর্ম, মানে যাতা ব্যাপার আর কি। ইভেন ট্রাফিক পুলিশও নেই। অটো ড্রাইভার যে দাদা ছিল সে চেষ্টা করছিল ব্যাপারটা মেটানো, কিন্তু তারপর ব্যাপারটা আরো বাড়াবাড়ি হয়ে গেল। এটা খুব বাজে একটা ম্যাসাকার ব্যাপার হয়ে গেল, আর কিছু না। এনিওয়ে তো হয়েছে, সামনে চলে এসেছে আমাদের রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছি পাহাড়গঞ্জ চলে এসেছে। এখন আমরা সেই যাবো সেখানে অ্যান্ড দেন চেক আউট করবো।